আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে এবং সেই সাথে বিপিএল এর 7 দলের সর্বশেষ কি অবস্থা এবং তাদের দলে নতুন করে কোনো প্লেয়ারকে এখন পর্যন্ত যুক্ত করতে যাচ্ছেন কিনা বা যুক্ত করেছেন কিনা বা কাদের সাথে কথা বলছে এইসব বিষয়ে আলোচনা করবো। আমরা সবাই জানি দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স তারা নতুন করে তাদের দলে প্লেয়ার সাইনিং করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে চিটাগং কিংসের সাকিব আল হাসানকে নিয়ে একটা বড় ধরনের শঙ্কা আছে এবং ঢাকা ক্যাপিটালসের অনেক বড় বড় কিছু আপডেট আছে। এর মধ্যে কলকাতার সাথে তারা ম্যাচ খেলবে এবং লঙ্কা প্রিমিয়ার লিগে তারা দল কিনতে যাচ্ছেন এবং সেই সাথে তারা নতুন কিছু বিদেশি প্লেয়ারকে তারা ইনক্লুড করতে যাচ্ছেন। সেই বিদেশি প্লেয়ারগুলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এবং সেই প্লেয়ারগুলো কারা এবং সেই সাথে রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগের বর্তমান কি অবস্থা, এই সবগুলো বিষয় নিয়ে আমি 7 দলের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি যে বিপিএল আগামী 30 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল এর 11তম আসরটি মাঠে করাবে এবং এর সাথে বিপিএল এর ফিক্সারটাও কিন্তু অলরেডি রিভিল হয়ে গেছে এবং বিপিএল এর ফিক্সার অনুযায়ী প্রথম দিন মাঠে নামবে দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল তাদের উদ্বোধনী ম্যাচ এবং 7 তারিখের ফাইনালের মধ্য দিয়ে কিন্তু বিপিএল এর 11তম আসরের পর্দা নামবে। তো এর মাঝখানে বিপিএল এর 7 দল নিয়ে যেহেতু আমি কথা বলবো, সো প্রথম যে দলটা সেটা হচ্ছে মানে সবচেয়ে বেশি যে আপডেট আছে যে দলটাকে নিয়ে, সেই দলটা হচ্ছে দুর্বার রাজশাহী এবং দুর্বার রাজশাহী নতুন করে অনেকগুলো প্লেয়ারের সাথে তারা কথাবার্তা বলছেন এবং অনেকগুলো প্লেয়ারের সাথে তাদের চুক্তিবদ্ধ মোটামুটি হয়েও গেছে, আবার অনেকগুলো চুক্তি এখন পর্যন্ত হয়নি, আবার অনেকগুলো প্লেয়ারের সাথে তারা চুক্তি বাতিল করতে চাচ্ছেন। এরকম কিন্তু অনেকগুলো আপডেট আছে। এর মধ্যে সর্বপ্রথম যে আপডেট সেটা হচ্ছে বেনি হাওয়েল এবং ফকর জামানকে নিয়ে কিন্তু গত 2টা সপ্তাহ ধরে অনেক কথাবার্তা হচ্ছে এবং তাদেরকে দলে ফেরানোর জন্য দুর্বার রাজশাহী অনেক ধরনের কাজ করে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো বেনি হাওয়েলকে পেলেও ফকর জামানকে তারা পিক করবে না। এর মূল কারণ হচ্ছে ফকর জামান আইএল টি20তে খেলবেন, এখন একটা প্লেয়ারকে 3-4 ম্যাচের জন্য কখনোই নিয়ে আসতে চাইবেন এবং তাকে নিয়ে আসলে হয়তো টিমের যে একটা কম্বিনেশন থেকে শুরু করে যে একটা প্ল্যান সেটা কিন্তু নষ্ট হতে পারে। এরকম একটা শঙ্কার জায়গা থেকে ফকর জামানকে খুব সম্ভবত পিক করবে না। তবে নতুন করে কিছু প্লেয়ারের সাথে তারা নতুন করে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। এর মধ্যে মোহাম্মদ হ্যারিস, দুশান হেমন্ত এবং বেলাল খান এবং টম ব্রুসের সাথে তারা কিন্তু নতুন করে কথা বলা শুরু করে দিয়েছেন। এই 4টা প্লেয়ারের ব্যাপারে মোহাম্মদ হ্যারিস যেহেতু আইএল টি20 বা পাকিস্তান ন্যাশনাল টিমের সাথে এই মুহূর্তে কমিটেড না বা তিনি এই মুহূর্তে ন্যাশনাল টিমের অনেক বাইরে আছে, সো তাকে চাইলে কিন্তু ফুল সিজনের জন্য পাওয়া যাবে এবং তাকে পাওয়ার জন্য দুর্বার রাজশাহী ফুল এফোর্ট দিয়ে যাচ্ছে এবং সেই সাথে টম ব্রুসকে দলে ফেরানোর জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি সবাই যে টম ব্রুস গত আসরে তিনি চিটাগং কিংসের হয়ে এবং আমরা সবাই জানি গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে টম ব্রুস অসাধারণ একটা ব্যাটিং প্রদর্শনী তিনি দেখিয়েছেন। 9 ম্যাচে প্রায় 230-এর মতো রান করেছেন, তার স্ট্রাইক রেট 128 হলেও তার এভারেজ কিন্তু প্রায় 40+ ছিল এবং তিনি মিডল অর্ডারে এবং বাংলাদেশের যে পিচ এবং বিপিএলের যে মান সেই অনুযায়ী অনেক বড় একটা প্লেয়ার। এবং সেই সাথে দোষান হেমন্তের কথা আমি বলবো। দোষান হেমন্ত গত আসরে তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে 2 ম্যাচে 6টা বা অথবা 7টা উইকেট নিয়েছেন এবং রিসেন্টলি এসিসি ইমার্জিং এশিয়া কাপে তিনি কিন্তু টপ উইকেট টেকার ছিলেন। সো তাকেও কিন্তু দুর্বার রাজশাহী চাচ্ছে এবং তাকেও মোটামুটি ফুল সিজনের জন্য পাবে এবং সেই সাথে বেলাল খানের কথাও কিন্তু তারা বলছেন এবং বেলাল খান গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রায় 15টা উইকেট নিয়েছিলেন এবং টপ 5 জন উইকেট টেকার বলারের মধ্যে কিন্তু তিনি ছিলেন। সো তাকে নিয়েও কিন্তু দুর্বার রাজশাহী অনেকটুকু পজিটিভ। সো এই হচ্ছে দুর্বার রাজশাহীর সর্বশেষ আপডেট এবং দুর্বার রাজশাহীর যে প্লেয়ারগুলোর সাথে তারা কথাবার্তা বলছে এর মধ্যে থেকে কাদের চুক্তিটা এখন পর্যন্ত সবচাইতে সাকসেসফুলি হতে যাচ্ছেন। এর মধ্যে প্রথম চুক্তি সেটা হচ্ছে মোহাম্মদ হ্যারিস, বেলাল খান এবং টম ব্রুস, এই 3টা মোটামুটি কনফার্ম। দোষান হেমন্তকে নিয়ে একটু ঝামেলা আছে কারণ তাকে আইএল টি20-র একটা দল তাকে অ্যাপ্রোচ করছে, এখন তিনি কোথায় খেলতে আসবেন সেটা কিন্তু তিনি সিদ্ধান্তটা নেবেন এবং বেনি হাওয়েলকে নিয়ে যে একটা দোটানার মধ্যে দুর্বার রাজশাহী আছে, এর মধ্যে তাকে সিলেট স্ট্রাইকার চাচ্ছেন এবং খুলনা টাইগার্সে কিন্তু তাকে চাচ্ছেন। সো তাকে নিয়েও কিন্তু এখন পর্যন্ত শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে দুর্বার রাজশাহীকে। সো এই হচ্ছে দুর্বার রাজশাহীর সর্বশেষ আপডেট। এরপর আমি যদি ঢাকা ক্যাপিটালসের কথা বলি তাহলে ঢাকা ক্যাপিটাল গত কয়েকদিন আগে ঢাকা ক্যাপিটালসের সিও আতিক ফাহাদ তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি অনেকগুলো আপডেট দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে আপডেট সেটা হচ্ছে আসন্ন বিপিএল 2025-এ ঢাকা ক্যাপিটাল যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কলকাতার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং সেটা ঢাকার মাঠে হবে এবং এই ম্যাচের ব্যাপারে শাকিব খান নিজে তিনি কলকাতা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছেন এবং সেখান থেকে একটা ইতিবাচক সাড়াও কিন্তু তারা পেয়েছেন এবং সেই সাথে লঙ্কা প্রিমিয়ার লিগে তাদের একটা দল কেনার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছেন এবং সেখান থেকেও তারা ভালো ধরনের একটা সাড়া পেয়েছেন বা রেসপন্স পেয়েছেন। সো এইখানে কিন্তু তাদের বড় ধরনের একটা পরিবর্তন আসতে যাচ্ছে যে তারা আইএল টি20-র মতো একটা টুর্নামেন্টে তাদের একটা দল থাকবে এবং বাংলাদেশ থেকে সেই দলটাকে প্রতিনিধিত্ব করবে ঢাকা ক্যাপিটালস এবং সেই সাথে তাদের দলে নতুন করে কিছু প্লেয়ারকে তারা ইনক্লুড করতে যাচ্ছেন এবং সেই প্লেয়ারগুলো কারা এখনো তারা নাম রিভিল করেনি, বাট কোন দেশ থেকে আসবে এবং তারা কি ন্যাশনাল টিমের প্লেয়ার কিনা এই ব্যাপারে কিন্তু ক্লিয়ার করেছেন এবং তিনি বলেছেন আতিক ফাহাদ তিনি বলেছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার কিন্তু আসন্ন বিপিএল 2025-এ ঢাকার জার্সিতে খেলতে আসবেন, কিন্তু এখনো তারা নামটা রিভিল করেনি কোনো একটা কারণে। সো এই হচ্ছে ঢাকার সর্বশেষ আপডেট। এরপরে আমি যদি চিটাগং এর কথা বলি তাহলে চিটাগং কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে এখনো শঙ্কার মধ্যে আছে, বাট তবে একটা আশার আলো শোনা যাচ্ছে সেটা হচ্ছে সরকার মহল থেকে হয়তো তাকে কিছুটা শিথিল করে দেওয়া হতে পারে বিপিএল খেলার জন্য, এরকম কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং এইটা শুধুমাত্র চিটাগং কিংসের যে ফ্রাঞ্চাইজি ওনার আছে তার আসলে একটা সুপারিশের কারণে কিন্তু এরকম কিছু একটা হতে যাচ্ছে, এরকম কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তবে
এখনো এটা শিওর না, এবং সত্যি যে নিউজটা বা একদম পারফেক্টলি যে 100% শিওর নিউজ সেটা আসলে কিন্তু আমরা আপনাকে জানিয়ে দিব। এবং সেই সাথে চিটাগং কিংসের ক্যাপ্টেন কি হবে এটা নিয়েও কিন্তু একটা ঝামেলার মধ্যে যেতে হচ্ছে, এবং সেই সাথে মঈন আলী আদৌ চিটাগং কিংসের হয়ে খেলতে আসবে কিনা এটা নিয়েও কিন্তু একটা শঙ্কার জায়গা কিন্তু তৈরি হয়েছে, কারণ তিনি মাত্র 3টা ম্যাচ খেলার সুযোগ পাবে। সো 3টা ম্যাচ খেলার জন্য তিনি আদৌ আসবে কিনা বা চিটাগং তাকে নিয়ে আসবে কিনা এটাও কিন্তু বড় একটা প্রশ্ন, এবং সেই সাথে তাদের ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু বড় ধরনের একটা সংকটের মধ্যে পড়তে হচ্ছে। সো এই হচ্ছে চিটাগং কিংসের সর্বশেষ আপডেট। এরপরে যদি আমি সিলেট স্ট্রাইকার্সের কথা বলি, তাহলে সিলেট স্ট্রাইকার্সের আমি গত 2টা সপ্তাহ ধরে বলে আসছি যে মাশরাফিকে নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার হয়নি, তিনি আদৌ খেলতে পারবে কিনা বা তিনি যদি খেলার পারমিশন পায় তিনি খেলবে নাকি দলের মেন্টর হিসেবে কাজ করবে এটা কিন্তু এখন পর্যন্ত শোনা যায়নি। সো আমরা যতটুকু শুনতে পেরেছি একটা সূত্র থেকে যে মাশরাফি যদি নাও খেলে তাও তিনি সিলেট স্ট্রাইকার্সের মেন্টর হিসেবে কাজ করবেন, এমনটা কিন্তু আমরা শুনতে পেরেছি। সেই সাথে তারা কিছু বিদেশি প্লেয়ারের সাথে কথা বলেছেন, এবং কোন দেশ এবং কোন প্লেয়ার এটা কিন্তু তারা রিভিল করেনি, বাট তারা কথা বলছে চুক্তিবদ্ধ হওয়ার পরে তারা সেটাকে ঘোষণা করবে। কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে আগাম ঘোষণা দিয়ে 2টা দল কিন্তু 2টা প্লেয়ারকে হাতছাড়া করেছেন, যেমন ফরচুন বরিশাল মোস্তাফিজুর রহমানকে নেয়ার জন্য চুক্তিবদ্ধ প্রায় হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু তাকে পায়নি। সেই সাথে মঈন আলীর ব্যাপারেও ফরচুন বরিশাল অনেক কথাবার্তা বলেছে, কিন্তু মঈন আলীকেও তারা পায়নি। ঢাকা ক্যাপিটালস অ্যালেক্সেলসকে নিয়ে কথা বলেছেন, সেই অ্যালেক্সেলসকেও কিন্তু তারা শেষ পর্যন্ত পায়নি। সো এখন সবগুলো দল প্লেয়ার নেওয়ার ব্যাপারে অনেক বেশি রেস্ট্রিকশন দিয়ে রাখছেন, এবং সবাই কিন্তু চাচ্ছেন রিভিল না করতে, এবং প্লেয়ারগুলো সাইনিং হওয়ার পরে সেই প্লেয়ারগুলোকে রিভিল করার কিন্তু চিন্তাভাবনা তারা করছেন। এরপরে আমি যদি খুলনা টাইগার্সের কথা বলি, তাহলে খুলনা টাইগার্সের নতুন করে ওই রকমভাবে কোনো আপডেট নেই, তবে মোহাম্মদ আমিরকে তারা অ্যাপ্রোচ করছে এবং ভালো ধরনের একটা অফার করছে, তিনি যেন বিপিএলে খুলনার হয়ে পুরো মৌসুম খেলতে পারে। এবং সেই সাথে ইমাদ ওয়াসিমের এজেন্টের সাথে তারা কথা বলছেন, যদি এটা এখন পর্যন্ত চুক্তিবদ্ধ বা প্রাথমিক পর্যায়ে আছে, সো এটাও কিন্তু একদম যে পারফেক্ট সত্য নিউজ সেটা কিন্তু আমরা বলতে পারছি না। কোনো একটা সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ইমাদ ওয়াসিমের ম্যানেজারের সাথে খুলনা টাইগার্স কর্তৃপক্ষ কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। এবং সেই সাথে ফরচুন বরিশালের ব্যাপারে যদি আপনাদেরকে বলি, তাহলে ফরচুন বরিশালের নতুন করে কোনো আপডেট নেই, তবে যেহেতু তাদের দলের যে পেসার নান্দ্রে বার্গার তিনি ইনজুরি সংখ্যায় আছে এবং তিনি আদৌ খেলতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু একটা দোটানায় আছে, এবং সেই সাথে কাইল মায়ার্সের ব্যাপারে কিন্তু তাদের একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে, আদৌ তিনি খেলতে আসবে কিনা। যেহেতু তিনি ফরচুন বরিশালের সাথে আগে চুক্তিবদ্ধ হয়েছেন এবং গত বছরেও তিনি ফরচুন বরিশালের জার্সিতে খেলে গেছেন, সো তিনি আসলে কোন লিগটাকে প্রেফার করবেন, তিনি বিপিএলকে প্রেফার করবেন নাকি IL-T20কে প্রেফার করবেন, সেটা একমাত্র কাইল মার্স বলে দিবেন, এবং সেটা সময় আসলে হয়তো আমরা সেটা জানতে পারবো। এবং সেই সাথে এরপর আমরা যদি রংপুর রাইডার্সের কথা বলি, তাহলে রংপুর রাইডার্স কিন্তু এই মুহূর্তে গ্লোবাল সুপার লিগ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন, এবং তারা মোটামুটি বিপিএল থেকে এখন কিছুটা দূরে আছেন। শুধুমাত্র তাদের ফোকাসটা এখন গ্লোবাল সুপার লিগকে ঘিরে, এবং তাদের দলে খুশদিল শাহর মতো প্লেয়ার কিন্তু যোগ দিয়েছেন, এবং তাদের দলে যে বিদেশি প্লেয়ার যোগ দিয়েছেন এর মধ্যে ম্যাথু ফোর্ড, খুশদিল শাহ এরা কিন্তু যোগ দেওয়াতে দলের স্ট্রেংথটা কিছুটা বেড়েছে। এবং সেই সাথে দেশিদের মধ্যে রিশাদ হুসাইন বা সৌম্য সরকার, আফিফ হাসান, ধ্রুব এবং আরাফ হাসানের মতো ক্রিকেটারও কিন্তু সেই দলে আছেন, এবং সেই দলের ক্যাপ্টেন হিসেবে নুরুল হাসান সোহানকে দেখা যাবে, এবং ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে মোহাম্মদ আশরাফুলকে, এবং স্পিন বোলিং কোচ হিসেবে দেখা যাবে মোহাম্মদ রফিককে, এবং সেই সাথে তাদের হেড কোচ মিকি আর্থার। সো এই হচ্ছে বিপিএল-এর 7 দলের সর্বশেষ আপডেট। এখন আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের মতামত আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।